উপদেশটাকে উনি কিসে কান দেবেন আর কিসে কান দেবেন না সে বিষয়ে উপদেশ দিতে হচ্ছে সেনাপ্রধানের। মানে সেনাপ্রধান দেশ চালাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস চালাচ্ছেন? সেনাপ্রধানের ভাবাটাই স্বাভাবিক, তিনি চালাচ্ছেন, কারণ সেনাপ্রধানই তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারটা সাজিয়ে দিয়েছেন। কাজেই দুজনেই জানেন হয়তো কে বস। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দুদিন ধরে খুব ব্যস্ত সময় পার করছেন এবং সেটা নিয়ে নানা মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে, যত তত জল্পনা বাড়ছে। প্রধান উপদেষ্টার ভবনে রাষ্ট্রপতির সঙ্গে তার সাক্ষাৎ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় গিয়ে সেনাপ্রধানের সাক্ষাৎ ঘটল এমন দিনে, যার ঠিক আগের দিন তিনি গিয়ে দেখা করে এসেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে। মানে সেনাপ্রধান কেন প্রধান বিচারপতির বাড়িতে গেলেন এবং প্রধান বিচারপতির সঙ্গে গিয়ে দেখা করে এলেন তা নিয়ে জল্পনা চলছিল। তার কারণও ছিল, কারণ শনিবার রাজপথে স্লোগান ওঠা শুরু হয় যে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে, নো মোর মিলিটারি, ব্যারাকে যাও তাড়াতাড়ি, এমন স্লোগান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক থেকে লিখে ফেলা হয়। রাশেদ খান, গণ অধিকার পরিষদ নুরুল হক নুরুর দলের নেতা, তিনি বলেন সেনাবাহিনীর ভেতরে আওয়ামী প্রেতাত্মা আছে, ভারতের প্রেতাত্মা আছে এবং ভারতের চর বা ভারতীয় প্রেতাত্মাদেরকে সেনাবাহিনীর ভেতরে চিহ্নিত করে নাকি এক এক করে বের করে আনতে হবে, একে বের করে দিতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। মানে সেনাবাহিনীকে নিয়ে এত স্পষ্ট আন্দোলন, হুমকি, এসবের মধ্যে সেনাপ্রধান যখন রোববারে গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতির বাসভবনে, তখন এক রকমের জল্পনা শুরু হয়েছিল এবং সেটাই স্বাভাবিক। তবে প্রধান বিচারপতির বাড়িতে গিয়ে কি নিয়ে তাদের আলোচনা হলো সে সম্পর্কে কোনো তরফেই খুব পরিষ্কার করে কোনো তথ্য দেওয়া হয়নি। এরপর সোমবার হঠাৎ খবর ছড়িয়ে পড়ল যে সেনাপ্রধান গেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এবং তারপরেই সেনাপ্রধান যাচ্ছেন বঙ্গভবনে। মানে বাংলাদেশে ধরেন বঙ্গভবনে সেনাপ্রধানরা যাওয়া সবসময় একটা বড় খবর, কারণ এসব ভবনে সেনাপ্রধানরা পৌঁছানো মানেই একটা কোনো খবর হওয়া। মানে আপনি ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় চিন্তা করেন, আরো আগে যদি জিয়ার আমলের ইতিহাস বিবেচনা করেন, দেখবেন সব সময় রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন তারা এবং গিয়ে তাদেরকে রাষ্ট্রপতি পদ থেকে হয় পদত্যাগ করাচ্ছেন, না হলে জরুরি অবস্থা জারি করাচ্ছেন, রাষ্ট্রপতির দায়িত্বটা নিজেই নিয়ে চলে আসছেন। এমন নানা কিছু করতে শেষ পর্যন্ত সেনাপ্রধানরা এসব ভবনে গিয়ে উপস্থিত হন। কাজেই জল্পনা যে হয় তাতে অবাক হওয়ার কিছু নেই, এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আর এমন সময়ে যখন একদিকে রাজপথে কিচ্ছু নিয়ন্ত্রণে নাই, অন্যদিকে হঠাৎ করে কেন সেনাবাহিনী ফ্যাসিবাদ বিরোধী এত বড় একটা নেতাকে, একজন নেতা, সে প্রশ্নের উত্তর মিলছে না। এই অবস্থায় সেনাপ্রধান প্রধান বিচারপতির বাড়িতে যাচ্ছেন কেন, আর পরদিন এই দুই বাড়িতে কেন গেলেন? সাংবাদিকরা আইন উপদেষ্টা আসিফ নজরুলকে যখন এই প্রশ্ন করলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আমার কাছে যখন খবর নেই, তার মানে এটা গুজব। কিন্তু ওইদিকে ততক্ষণে সংবাদ মাধ্যমে খবর চলে এসেছে যে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবার তিনি কি আলাপ করেছেন সে বিষয়ে আইএসপিআর মানে সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের যেমন একটা ব্যাখ্যা পাওয়া গেল, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও একটা ব্যাখ্যা পাওয়া গেল, দুটোই ফেসবুকে পোস্ট হলো। আইএসপিআর বলল আশ্বস্ত করতে মোহাম্মদ ইউনূসের কাছে সেনাবাহিনী গিয়েছিলেন এবং তারপর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান। তার মানে সেনা প্রধানকে কি ছাত্র জনতার দাবি অনুযায়ী হাসনাত আব্দুল্লাহ, রাশেদ খান সহ হাদি, ইনকিলাব মঞ্চের হাদি, এরা যে বললেন যে সরকারকে জবাবদিহির আওতায় আনতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে, যাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ব্যাখ্যা করেন কেন তার সেনাবাহিনী সাহস করলো নুরুল হক নুরুর গায়ে হাত তুলতে, বা তারা কিভাবে সাহস করলো যে ফ্যাসিবাদ বিরোধী নেতার গায়ে হাত তুলতে। তার মানে কি তারা এখন থেকে এই পরিণতি হাসনাত, সার্জিস, হাদি সবাইকে ভোগ করতে হবে? এই প্রশ্ন যে করার দায়িত্ব তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে দিয়েছিল এবং ইনকিলাব মঞ্চের হাদি শনিবার কিন্তু ঘোষণা দিয়ে বলেছিল, শুক্রবার রাতেই মানে দিবাগত রাতে নুরুল হক নুরুর হাসপাতালের সামনে দাঁড়িয়ে, যে এসব জবাব যদি ডক্টর ইউনূস ঠিকমতো দিতে না পারে তাহলে 24 ঘন্টা ডক্টর ইউনূস থাকতে পারে কিনা সেটা নাকি উনারা দেখে নেবেন।
তার মানে কি সে অবস্থান থেকে তারা এই ফ্যাসিবাদ বিরোধী এত বড় নেতারা সরে এসেছেন? ডক্টর ইউনূস তো তাদের কথা শুনছেন না। তার মানে ডক্টর ইউনূস নীরবে শুনছেন যখন সেনাপ্রধান তার সঙ্গে সাক্ষাৎ করে গিয়ে বলছেন যে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ এবং সর্বাত্মক সহযোগিতা রাখবে। তার মানে নুরুর মতো ফ্যাসিবাদ বিরোধী নেতাদের গায়ে সেনাবাহিনী হাত তুলবে যদি তারা বিরাট মিছিল নিয়ে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের জন্য রাস্তায় জড়ো হয়। সেটা তার মানে ডক্টর ইউনূসও সমর্থন করছেন। ডক্টর ইউনূস তার মানে সেনাবাহিনী নুরুর গায়ে হাত তোলার পর যেই ঘোষণা দিয়েছিল যে কোনোভাবেই সেনাবাহিনী কোনো রকম মব ভায়োলেন্স সহ্য করবে না, তার মানে ডক্টর ইউনূস মেনে নিয়েছেন যে এসব ফ্যাসিবাদ বিরোধী তরুণ নেতারা যখন তখন যাকে তাকে নিষিদ্ধ করতে রাস্তায় নামলে সেটাকে মব ভায়োলেন্স হিসেবে সেনাবাহিনী দেখবে এবং তাদেরকে বেধড়ক পেটাবে। তার মানে এই বিষয়ে দুজনের একরকমের ঐকমত্য আছে, যে কারণে একজন আরেকজনকে কোনো পরামর্শ দেওয়ার ঘটনা ঘটেনি। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যেটা কৌতূহলোদ্দীপক বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বৈঠকে কি আলাপ হলো তা যখন জানালো, সেখানে সবচেয়ে আগ্রহোদ্দীপক লাইনটি আছে। প্রধান উপদেষ্টাকে নাকি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গিয়ে উপদেশ দিয়ে এসেছেন যে গুজবে কান দেবেন না। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 1 সেপ্টেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বিষয় জানানো হয়েছে। মানে প্রধান উপদেষ্টাকে উনি কিসে কান দেবেন আর কিসে কান দেবেন না সে বিষয়ে উপদেশ দিতে হচ্ছে সেনাপ্রধানের। মানে সেনাপ্রধান দেশ চালাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস চালাচ্ছেন? সেনাপ্রধানের ভাবাটাই স্বাভাবিক, তিনি চালাচ্ছেন, কারণ সেনাপ্রধানই তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারটা সাজিয়ে দিয়েছেন। কাজেই দুজনেই জানেন হয়তো কে বস। তো তাহলে সেই কে বস সেটা আবার মনে করাতেই সেনাপ্রধান গিয়ে বলে এলেন যে আপনি গুজবে কান দেবেন না প্লিজ। মানে ঠিক কি সুরে কি স্বরে সেনাপ্রধান গিয়ে প্রধান উপদেষ্টাকে কথা বলে আসতে পারলেন সেটা একটা প্রশ্ন। গুজব কোনটা সেটা আরেকটা প্রশ্ন। কারণ সেনাপ্রধান প্রধান উপদেষ্টার যখন বৈঠক হচ্ছে তখন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন এই বৈঠকের খবরটাও গুজব। কাজেই কোন খবর গুজব আর কোন খবর আসল খবর তা বুঝবো কি করে? এখন সেনাপ্রধান কোন গুজবের কথা প্রধান উপদেষ্টাকে বলেছেন এবং প্রধান উপদেষ্টা কোন গুজব নিয়ে বিচলিত ছিলেন, সেই গুজবে যে কান না দেওয়াটাই ভালো হবে এবং এটা জাতিকে জানিয়ে আশ্বস্ত করা যে ভালো হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং ভাবছে, সেগুলো খুব তাৎপর্যপূর্ণ। কোন গুজব সেটা একটা আন্দাজ করা। এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মাধ্যমে ফ্যাসিজম কায়েম হয়েছিল, এরপর বহু মূল্য দিয়ে গণ অভ্যুত্থানে বিজয়ী হয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এর বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বে। মানে তিনি বলছেন ইউনূস সরকার সরে গিয়ে তো কোনো তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হওয়ার কোনো দরকার নাই। তার মানে এই সেই গুজব যে সেনাপ্রধান চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিয়ে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে একটা নতুন সরকার গঠন করতে বা নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে সৈয়দ রেফাত আহমেদের দেওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার রায়ের মাধ্যমে। সেই গুজবে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ভয় পেয়ে গিয়েছিলেন যে সে কারণেই কাল তিনি রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন। এরকম পাজলড হয়ে গেলে, এরকম মানে চিন্তায় পড়ে গেলেই ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন ডাকেন এবং ডেকে এনে তিনি তাদের এক রকমের তারা কি ভাবছে সেটা যেমন শুনে নিয়েছেন, তেমনি আজকে সেনাপ্রধানকে গিয়ে বলে আসতে হয়েছে যে ডক্টর ইউনূস আপনি গুজবে কান দেবেন না। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা আশ্বস্ত হয়েছেন ভাবুন। গুজবে যে কান দেওয়া যাবে না এই পরামর্শ, এই আশ্বাস, এই আহ্বান যে সেনাপ্রধান বাংলাদেশের সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিচ্ছেন, সে কথা আবার তার প্রেস উইং অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে আমাদেরকে জানান দিচ্ছে। এবং সেই পোস্টেও বলা হয় যে প্রধান উপদেষ্টা নাকি বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইন শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। তার মানে
আবারও বুঝে নিন নুরুল হক নুরুকে যে তার মানে তার মধ্যে কোনো বাড়াবাড়ি ডক্টর ইউনূস বা তার সরকার দেখে না, এবং সেনাবাহিনীকে কেন এমন বাড়াবাড়ি ঘটলো সে বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন বোধ করে না ডক্টর ইউনূসও। তার মানে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর তরফে আইএসপিআর এর বিবৃতির মাধ্যমে যে জানানো হয়েছিল যে মব ভায়োলেন্স রোধের জন্যই তাদেরকে এটা করতে হয়েছিল, সেই ব্যাখ্যাতেই তার মানে আস্থা রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও। এই সাক্ষাৎগুলো যে ঘটলো গতকাল এবং আজকে মিলিয়ে, সে তা থেকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হিসেবে বেরিয়ে এলো এই বিষয়গুলো বলেই আমার মনে হয়। সেনাপ্রধান এরপর বঙ্গভবনেও গিয়েছিলেন। বঙ্গভবনে ভাগ্যিস তিনি মাঝে মাঝে যান, সেজন্য আমরা জানতে পারি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনো জীবিত আছেন, বঙ্গভবনে টিকেও আছেন, এবং শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে তিনি দেখা করেছেন। সেনাবাহিনীর তরফে বলা হচ্ছে যে এটা তো একটা নিয়মিত ব্যাপার যে কোনো বিদেশ সফর করে এলে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির ভবনে গিয়ে সেনাপ্রধানের জানাতে হয় তার বিদেশ সফরের বিস্তারিত। সেনাপ্রধান মাত্র চীন থেকে ফিরেছেন, চীন সফরের বিস্তারিত তিনি রাষ্ট্রপতিকে বঙ্গভবনে গিয়ে এবং প্রধান উপদেষ্টাকে যমুনায় গিয়ে জানিয়ে এসেছেন, সেটাও আইএসপিআর জানিয়েছে। কাজেই এই হচ্ছে আপাতত গুজব এবং গুজবে কান না দেওয়ার পরামর্শের রহস্য। এবং কেনই বা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে এমন একটা গুজবের জন্ম দিতে হলো সেনাপ্রধানকে এই সময়ে, আর কি কাজে বা কি কথা বলতে তিনি সৈয়দ রেফাত আহমেদ মানে সেনাপ্রধানের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ, এগুলো এত অস্বাভাবিক বা এত ইউনিক বা কি বলবো অভূতপূর্ব ঘটনা যে এই নিয়ে গুজব সৃষ্টি না হওয়া তো মুশকিলই বটে। পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পেজ থেকে তবু কিছুটা আভাস পাওয়া গেল সেনাপ্রধান আর প্রধান বিচারপতির মধ্যে কি নিয়ে আলাপ হতে পারে। প্রধান বিচারপতির সঙ্গে নানা পক্ষই আলাপ করছে, দেখা যাক কোন আলাপে শেষ পর্যন্ত তুষ্ট হয়ে তিনি হয়তো দেশের স্বার্থ রক্ষায় এগিয়ে